এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেমনটা সকালে দেখলে ব্রেকফাস্টটা আমরা করেছিলাম, কিন্তু আমি কিছু খাইনি, আমার ঠিক খেতে ইচ্ছা করছিল না। তো ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল। তারপরে আমরা আজকে সেরমভাবে কোথাও যাওয়ার নেই, আমাদের সেরমভাবে কি কোথাওই যাওয়ার নেই। আজকের আমরা রেস্ট নিচ্ছি, কারণ আজকের আমাদের কাশ্মীরের লাস্ট ডে। তো কালকের আমাদের চলে যাওয়া, কালকের ফ্লাইট আছে 12টায়, 12:40 নাগাদ। তো এসে প্যাকিং করবো। তো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো আমরা কি খাওয়া দাওয়া করছি, এখানে একটা বেঙ্গলি রেস্টুরেন্টের খোঁজ পাওয়া গেছে, সেখানে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। করে এসে তোমাদের সাথে আর কিছু সেরমভাবে শেয়ার করার নেই। রাতের ডিনারটা কমপ্লিট করে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, কারণ লাগেজও প্যাক করার আছে। তো এই হচ্ছে আজকে সারাদিনের রুটিন। তা তোমরা দেখতে থাকো আমরা কি খাওয়া দাওয়া করছি, বেঙ্গলি রেস্টুরেন্টটা পাই কিনা সেটাও দেখ। আমরা ডিসাইড করেছিলাম শ্রীনগরটা আরেকটু ঘুরে দেখব। তো প্রথমেই আমাদের ড্রাইভার দাদা দেখালেন এই দরগাটা, যেটা হচ্ছে নাকিসবান্দ সাহিব দরগা নামে পরিচিত। তো এটার বিষয়ে সেরমভাবে আমি কিছু তোমাদের ডিটেলসে বললাম না। তারপর আমরা এখানে নামিনি অ্যাকচুয়ালি, তারপর আমরা গিয়েছিলাম জামা মসজিদে, যেটা হচ্ছে শ্রীনগরে। এই জামা মসজিদের একটু হিস্ট্রি সম্বন্ধে তোমাদের বিশদে আলোচনা করার চেষ্টা করব। যেটুকুনি আমি ওখানে শুনেছি, যেটুকুনি দেখেছি, শ্রীনগরের সবচেয়ে বৃহত্তর এই মসজিদ শ্রীনগরের নওহাট্টা জায়গায় অবস্থিত, যা কিন্তু ডাউন টাউন নামেও পরিচিত। কাশ্মীরের সুলতান সিকান্দার 14 শতকে এই মসজিদটি নির্মাণ করে। পরে তার পুত্র জয়ন উল আবিদিন এই মসজিদে বুরুজ যুক্ত করেন। এই মসজিদটি আনুমানিক প্রায় 600 বছরের পুরনো মসজিদ। আর যে কাঠের পিলার দ্বারা এই মসজিদটি ছাদের সাথে যুক্ত করা আছে, এগুলো কিন্তু দেবদারুর কাঠের দ্বারা নির্মিত। এই কাঠের পিলারগুলো প্রায় 378টা মতন আছে এই জামা মসজিদে। सिकंदर शाह कश्मीरी, उसने बनाई। सिकंदर शाह कश्मीरी 1394 एडी में बिल्कुल 1394 एडी में। 1390। इसमें यूनिक चीज़ ये है कि ये जो पिलर्स है ये इसी पे टिकी हुई है। ये जो है ना वो ये वुडन के है। हाँ, एक काट वन सिंगल विदाउट जॉइंट। अच्छा, इसको देवदार बोलते हैं। देवदार, हाँ, देवदार सीडर ट्री बोलते हैं, इंग्लिश में इसको सीडर बोलते हैं। ये 48 फीट का है। अच्छा। टोटल इसमें मास्क में 378 पिलर्स है। 378 जी पूरे मास्क में। और इसमें एक चीज़ है कि इसमें इकट्ठे कैपेसिटी है 33,333 वन टाइम प्रे कर सकते विदाउट गार्डन, खाली ये स्क्वायर में, गार्डन के बगैर, गार्डन इंक्लूडिंग। और स्पेशली वो वाला पोर्शन लेडीज़ के लिए, इधर बोला वो लेडीज़ के लिए, ये वाला ये वाला लेडीज के लिए। और लेडीज ज़्यादा, बाहर को लेडीज नहीं होते हैं। এটা লেডিসদের জন্য ফ্রাইডে খোলা হয়, ফ্রাইডে পুরো গেট খোলা থাকে। এটা পুরো লেডিসরা এখানে প্রে করে। যেমনটা তোমরা দেখলেই দাদা আমাদের ভালোভাবে বোঝাচ্ছিলেন। উনি এটাও বললেন যে এই জামা মসজিদ কিন্তু এর স্থাপত্য খানিকটা বুদ্ধিস্ট কালচার অনুযায়ী। তো তোমরা সেটার গেটটা দেখলেই বুঝতে পারছো। আর বলে রাখি, এই যে ফোর্টটা দেখতে পাচ্ছ, এটা আকবর ফোর্ট। এখানে কিন্তু রয়েছে মসজিদ, মন্দির সব কিছুই, যেটা এখন ইন্ডিয়ান আর্মির আন্ডারে আছে।
চলো তাহলে পরবর্তী আমাদের ডেস্টিনেশন যেটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে বাদামবের গার্ডেন। এই বাদামবের গার্ডেনটা আমাদের খুব ভালো লেগেছে, কারণ এখানে গাছপালা, এখানে ফুলের বাগান, খুব এনজয় করেছি আমরা, অনেক ফটোগ্রাফি করেছি এখানে। তো তোমরা দেখে নাও ভেতরটা কেমন। এই যে এত গাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমান বাদামের গাছ। আর এখানে দেখো ফ্লাওয়ারও ধরে আছে, তবে এটা কিন্তু সিজনের শেষ ফ্লাওয়ার, দু একটাই হয়ে রয়েছে। এই বাগানটা এনজয় করতে করতে আমাদের খুব খিদে পেয়ে গেল, তাই জন্য আমরা যে হোটেলে, মানে বাঙালি হোটেলে খাওয়ার প্ল্যানটা করেছিলাম, সেখানে গিয়ে দেখি ওই হোটেলটি বন্ধ রয়েছে। তো তার পাশে একটা সোনার বাংলা নামে হোটেল ছিল, যেহেতু বাঙালি মেনু সেহেতু আর লোভ সামলাতে পারলাম না, ঢুকে গেল। সেটা পাইনি, তো ওর পাশে একটা রেস্টুরেন্ট ছিল সোনালি ধাবা, আচ্ছা সোনার বাংলা, সরি সোনার বাংলা, একটা সোনার বাংলা রেস্টুরেন্ট। সেখানে আমরা ফিশ থালি নিয়েছি, দেখি কেমন টেস্ট, কীরকম বৃত্তান্ত, খেয়ে দেখি। আমরা বাঙালি খাবার খেলাম সোনার বাংলা রেস্টুরেন্ট থেকে। সব কিছু ভালোই ছিল, হালকা পাতলা ছিল, কিন্তু ইয়েটা ভালো লাগেনি আমাদের, আলু পোস্তটা, কারণ আলু পোস্তটা একটু গন্ধ মতন হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওরা সেটাই ম্যানেজ করার চেষ্টা করছে, বলছে সর্ষের তেলের গন্ধ এটা ওটা সেটা, কিন্তু আমরা তো রান্না করি, আমরা জানি। তো যাই হোক, যেহেতু আমাদের খুব বাঙালি খাবার খাওয়ার ইচ্ছে হচ্ছিল, সেই জন্য আমরা খেলাম। ঠিক আছে, চলো। আফটার অল উই আর বং, তো খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে হয় না, সেই জন্য চলে গেলাম একটা বেকারি শপ। যেমনটা বলেছিলাম, আমরা ঘুরে এসে রেস্ট নিচ্ছিলাম, তারপরে ব্যাগ ট্যাগ প্যাকিং করে নিয়েছি। তো কালকে সকালে বেরোনোর আছে 9টার সময়, তো আমার শরীরটা ভালো নেই বলে আমি খেতে যাচ্ছি না, মানে আমার এখানে খাবার আর খেতে ইচ্ছাই করছে না, এত রিচ খাবার। আমার রিচ খাবার দেখলেই কেমন যেন হচ্ছে, তো আমি আজকে ডিসাইড করলাম আজকে কিছু খাবো না। তো আমি ঘরেই আছি, ওরা খেতে গেছে, জানি না কী রেসিপি আছে, যাই থাক, ওরা খাক, আমি খাবো না, কারণ দেখা হচ্ছে কালকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের আমরা বাড়ি ফিরছি, তো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। যেমনটা কালকে রাতে বলেছিলাম, আমি কিছু খাওয়া দাওয়া করিনি, আজকে সেই ম্যাগিই খাবো। খেয়ে আর সব লাগেজ প্যাক আমাদের হয়ে গেছে, এবারে আমরা যাব বাড়ির দিকে। খুব বাড়ি ফিরতে ইচ্ছে করছে এবারে, আর ভালো লাগছে না। চলো দেখা হচ্ছে। বাড়ি ফিরলি? কাল রাতে ঘুম হয়নি? ঘুম হয়েছে, মানে সকালে উঠতে হয়েছে। শরীরটা খারাপ লাগছে নাকি? ঘুম পাচ্ছে, মাও খাচ্ছে, বাবা পুরি খাচ্ছে, ভালো বানিয়েছে না বাবা? মেনুতে কী ছিল ডিটেলসে তোমাদের সাথে আর শেয়ার করলাম না, মোটামুটি অলমোস্ট সেমই ছিল। তারপরে এই দাদাদের বাই করে আমরা বেরিয়ে পড়লাম। সত্যি এই কদিন এই হোটেলে আমরা খুব ভালো ছিলাম,
কারণ এই হোটেলের এই দাদারা একটা হোমলি ফিল করিয়েছে আমাদেরকে। তো তাদেরকে ছেড়ে যেতে সত্যিই খারাপ লাগছিল, কিন্তু সব কিছুর তো একটা এন্ড আছে। তো তাদেরকে বাই করে আমরা বেরিয়ে পড়লাম। যদিও রাস্তায় মনে পড়ে গেল আমাদের কিছু জিনিস কেনা বাকি ছিল, যেটা আমরা বেকারি থেকে কেনার ছিল। কয়েকটা বিস্কিট, যেটা ওখানে কোকোনাট বিস্কিট ছিল, তো ওগুলো কেনার জন্য আমরা এই বেকারি শপে এসে হাজির হলাম, যেটা অনেক সকালেই খুলে গিয়েছিল। তারপরে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আমি ফিল করলাম শ্রীনগর এয়ারপোর্ট কিন্তু সিকিউরিটির দিক দিয়ে অনেকটাই। সিকিউরিটি চেকিং কমপ্লিট করে বসে আছি। আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবারে যে গেট থেকে আমাদের ঢোকা, গেট নাম্বার 5, সেখান থেকেই আমাদের তার সামনেই বসে আছি। এখন 1 ঘন্টা প্রায় বাকি আছে। চলো। আমরা ইন্ডিয়ার অন্যান্য স্টেটে যখন যাই, সিকিউরিটি চেকিং হওয়ার পরে ফ্লাইটে ওঠার সময় কোনো চেকিং আমরা পাইনি এখনো পর্যন্ত, কিন্তু শ্রীনগর এয়ারপোর্ট থেকে যখন ফেরার সময় আমরা ফ্লাইটে উঠছিলাম, তখন কিন্তু সবাইকে লাইন ধরে পার্টিকুলার ভালোভাবে চেকিং করার পরে, এমনকি হ্যান্ড লাগেজগুলোকেও চেক করার পরেই ফ্লাইটে তোলা হচ্ছিল। তো এটা আমার ভালোও লেগেছে, কারণ কি সেফটি সবার ফার্স্ট। প্রথমত আমরা জানতাম না যে সমস্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো ভিস্তারা হয়ে গেছে। দুটোই আমাদের জানা ছিল টাটার এয়ারলাইন্স, কিন্তু এয়ার ইন্ডিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে ভিস্তারা হয়েছিল। তো ভিস্তারায় আমাদের এটা ফার্স্ট ফ্লাইট ছিল। তো ওখান থেকে আমাদেরকে ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়েছিল, যেটা এয়ার ইন্ডিয়াতে আমরা প্রায়ই পেয়ে থাকি। তো আমাদের দিল্লি এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং হয়ে গেল ফের। এবারে আমরা যাচ্ছি, ফ্লাইট ধরবো। আমাদের অলমোস্ট টাইম হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে একটু টাইম লাগে। দিল্লি এয়ারপোর্টে বেশি সিকিউরিটি চেকিংটা বেশি কড়াকড়ি, সেই জন্য। আমাদের টিকিটে রয়েছে 29B গেট নাম্বার। আর হঠাৎ করে তাদের মনে হলো যে চেঞ্জ করে দেওয়া দরকার। এখন 10-15 মিনিট মতন বাকি আছে আমাদের ফ্লাইটের, ঠিক আছে? তখন চলে গেল 46, মানে একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। এতটা বড় এয়ারপোর্ট, আমাদের এতটা হ্যারাস হতে হয় এই দিল্লি এয়ারপোর্টে এসে, কিন্তু তার দায় কেউ নেবে না, কোনো এয়ারপোর্ট অথরিটি নেবে না। এটা হচ্ছে ব্যাপার। তোমার ফ্লাইট চলে যায়, তোমার তাদের কোনো যায় আসে না তাদের। আর তুমি এতটা হ্যারাস হও, তোমাকে এতটা হাঁটতে হয়, তাতেও কিছু যায় আসে না তাদের বক্তব্য হচ্ছে এটা। হ্যাঁ, এটা সবাই জানে দিল্লি এয়ারপোর্টের প্রচুর সমস্যা আছে, যেটা একদমই কেউ দায় নিতে চায় না। পুরোটাই দায় যে যাত্রী যাচ্ছে তার। এবারে একই সময়ে যদি ফ্লাইট থাকে, সেখানে সবাইকে প্রবলেমগুলো ফেস করতে। আর আমরা সবাই জানি দিল্লি এয়ারপোর্টে কেউ না কেউ এরকম প্রবলেম ফেস করেইছে। আর যেহেতু দিল্লি এয়ারপোর্টটা এতটা বড় এরিয়া, সেহেতু কাউকে হেল্প চাইলে, কোনো সিকিউরিটিওয়ালাদের কাছে হেল্প চাইলেও তারা নিজেরাই জানে না কোন দিকে কি আছে। তো এই প্রবলেমগুলো আছে অবশ্যই। আর আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম, সেহেতু আমি এতটা হাঁটতে এত তাড়াতাড়ি অক্ষমই ছিলাম। তো যাই হোক, আবার দেখে নাও আমাদের লাঞ্চের জোগাড়টা ভিস্তারা কর্তৃপক্ষ থেকে পেয়েই গেলাম। এই যে আমাদের নুডলস ছিল, আর চিলি চিকেন ছিল, আর তার সাথে একটা ডেজার্ট আইটেম ছিল। তো আমরা লাঞ্চটা করেই নিলাম এটা দিয়ে। আর দেখতে দেখতে সূর্যি মামা অস্ত গিয়ে চাঁদ মামা উঠে পড়লো। এবার আমাদের মনে হচ্ছিল রাতের ডিনারটা কখন পাবো, কারণ কি আমাদের আস্তে আস্তে ইচ্ছে করছিল বাড়ি গিয়ে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি দিয়ে ভাত খেতে। খুব ইচ্ছা করে, বাঙালিরা এটার ইমোশান তো বোঝো। তো সেহেতু আমরা রাতের ডিনারটা এটা দিয়েই করেছিলাম, আর শান্তির খাওয়া খেয়েছিলাম। তো জানি কাশ্মীর ব্লগ দেখতে দেখতে তোমরা বোর হয়ে গিয়েছিলে, তাই জন্য এন্ডিংয়ের ব্লগটা আমি এত দেরি করেই পোস্ট করলাম। কলকাতায় এসে কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের। এবারে বাড়ি ফেরার বেলা, বাড়ি ফিরে একটু আলু সিদ্ধ, ডাল ভাত খেতে ইচ্ছা করছে, তাই করা হবে রাতের ডিনার।
চলো আজকের দিনটা এইভাবেই আমরা কাটালাম, দেখতেই পেলে শান্তি মতো বাড়ি পৌঁছে গেলাম। এখন আমরা উবেরের জন্য ওয়েট করছি। উবের একটু লেট হচ্ছে, উবের আসলে উঠবো আমরা। তো কাশ্মীর ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, করে দিয়ে লাইক করে দিও। সবাইকে টাটা।